এই দুনিয়ার কোলাহল, তার মধ্যে সৎমার পেঁচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও ওনার হয় না, আরো টাকা চাই ওনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, রাস্তায় কোনো গাড়ি নেই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারে না, গাড়ি লাগে ওনার। সারাদিন কাজ করে পাহাড় চলছে না, পায়ের গোড়াটিগুলো মনে হয় এখনই খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নিয়ে তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশেই ধান খেত, তারপর পাশে আবার পুরো জঙ্গল। ভয় করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই, পাজে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার পাশে। ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম। কে কে কিন্তু কাউকে তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম। কিন্তু কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম। ভয়ের চোটে কপাল পেয়ে ঘাম ঝুড়ে পড়ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। প্লিজ, কে আপনি? সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। এবার ভয়ের মাত্রাটা যেন আরো বেড়ে গেল। কে আপনি? আর আপনি সামনে আসলে কেন সহ্য করতে পারবো না? অদৃশ্য থেকে আবার আওয়াজ আসলো, কারণ আমি পড়ি। পড়ি কথাটা শোনার পর মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই কথা বলছো না কেন? কি বলবো বুঝতে পারছি না, কি বলবো আমি? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসে ঘাসের উপরে। আচ্ছা, ভয়ে ভয়ে বললাম, কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আমি বললাম, আচ্ছা কোথায় আপনি? আমি তো ঘাসের উপর এসে বসেছি। পাশে থেকে আওয়াজ আসলো, এইটা আমি পাশে। আচ্ছা একটা কথা বলি? পাশ থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বলো। দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ? মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমার পছন্দ সাদাসিধে একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো, ওর রূপে পাগল হয়ে যাব আমি। আচ্ছা ওয়েট, হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নামছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবার আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সবকিছু স্বাভাবিক হয়ে গেল। পাশে ফিরতেই দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তে আমার দুনিয়াদারি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমির বুকে এর আগে কখনো আমি দেখিনি। মনে হচ্ছে জান্নাতের কোনো হুলঢুল করে জমিনে নেমে এসেছে। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এই কি দেখো? আমার লজ্জা করে তো, এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ঘোর ভাঙলো, কিন্তু আমার সবকিছু যেন উলট পালট হয়ে গেল। মাথায় কিছুই কাজ করছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসায় কে কে আছে? একগাদা প্রশ্ন ছুড়ে মারলাম। এই স্টপ স্টপ, আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞেস করো, না হয় একসাথে এতগুলো উত্তর আমি কিভাবে দিব? আমার নাম মাপসুরাতুন নূর, তবে সবাই আমাকে মাপসুরা বলে ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে। আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। এখনো তেমন ভয় করছে না, তাই আমি আবার প্রশ্ন করলাম, আপনি পরি হলে জমিনে কি করছেন? আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি, কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছে, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো। আমি বললাম, আপনার কথার মানে ঠিক বুঝলাম না। মানে আমার বাবা পরিপালকের রাজা, আমার বাবা চায় আমার বাবার পর আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে। কিন্তু পরিপালকের কিছু অসৎ পরি এটা চায় না, তারা চায় উত্তরাধিকার কোনো পুরুষকে দেওয়া হোক। কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতে নিতে চায়। আমি বললাম, ও আচ্ছা। এরপর মামসুরা বলল, আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি, কালকে আবার কথা হবে। এক সময় তুই বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। জিনা বলল মেয়েটা চলে যাবে, তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো দেখা হবে, কখনো কথা হবে? মামসুরা বলল, হ্যাঁ হবে, কালকে আমি আবার একই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করব, তুমি এসো কেমন? আচ্ছা, আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে। তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করবো? আরে করতে বলেছি করো না, আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা। চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো ঠোঁট জোড়া কেউ নিজের দখল করে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম।
আমারও কেন যেন ভালো লাগছে। এই চোখ খুলবে না কিন্তু। আচ্ছা। একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছি। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাটাকি করলাম, না কেউ নেই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘরের দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁটজোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েক শত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত। পরে আর পড়া হয়নি, কারণ মা মারা যায়। পরে বাবাও আরো একটা বিয়ে করে নেয়। তিনি চায় না আমি আর পড়ালেখা করি, এর কারণে অফ করে দিয়েছি। আর একটা ছোটখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। এবার গল্পে আসি। বাসায় পৌঁছেতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরো এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অব্দি কোথায় ছিলে? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলায় ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। কি আর করা, কথা শোনা তো আমার নসিবে সবসময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে বননের শার্টটা যখন খুললাম তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে চায়। মাপসুরায়ের বাবা বলল, কিরে, বলির পাঠা পেলি? হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। তো ওকে পটাতে তোর কতদিন সময় লাগবে? বাবা, বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো। মাপসুরায়ের বাবা বলল, আচ্ছা ঠিক আছে। অন্যদিকে আকাশ সকালবেলায় ঘুমের মধ্যে, কিরে, পানি পড়ে কোথা থেকে? ছাদ কি ছিদ্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে এসে পানি পড়ছে? ঘুম ঘুম চোখে চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়েছিল। আকাশের মা বলল, কিরে লাট সাহেবের ছেলে, সকাল কি হয় না এখনো? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? মা, একটু ঘুমাতে দাও না। ওকে ঘুমা, তোর আজকে ঘরে কিছুই মিলবে না। মা, তুমি এমন করো কেন? কেমন করে? কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘরের বাজার সদায় টাকা তোর কোন বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন, তাহলে করে খাবার জুটবে। ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। আকাশের মা বলল, নাস্তা আমরা খেয়ে নিয়েছি, নাস্তা ছাড়া কাজে যা, না হয় রাতের খাবারও জুটবে না কপালে। বলি চলে গেল রুম থেকে। মার কথা শুনে আকাশের চোখে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক, সৎ মা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারও তো একটা মেয়ে আছে, ওর জন্য তো সবসময় সবকিছু রেডি থাকে। কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকুও জোটে না। আজ মা যদি বেঁচে থাকতো এমন ধারা কোনোদিন আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কণা পাউরুটি খেয়ে জানিয়ে দিলাম। রাতের বেলা যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকে সেই জায়গাটায় এসে বসে আছি মাপসুরায়ের জন্য। মাপসুরা বলেছিল আজকেও একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের খোদায় কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি এসে গেছো আকাশ? হ্যাঁ, অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে তারপর আমি জমিনে এসে পড়ি। ও আচ্ছা, তুমি আমার সামনে এসো। আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা। একটু পর মামসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। মামসুরা বলল, কি হয়েছে তোমার? চেহারার এমন 12টা কেন বেঁচে আছে? আসলে সকালে কিছু খেয়ে বের হয়নি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সব হজম হয়ে গেছে। পেটে কিছু নেই, অনেক খিদে পেয়েছে। মামসুরা বলল, আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আবার কেন চোখ বন্ধ করব? করতে বলেছি করো না। আচ্ছা শোনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত, আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। আমিও পোলাও, তারপর গরু কলিজা বোনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম, আর আমার মনে হচ্ছে আমি পোলাও তারপর গরুর কলিজা বোনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম, পেটে আর এক ফোঁটা জায়গা নেই। এরপর মাপসুরা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, পেট ভরেছে তোমার? আকাশ খুশি হয়ে বলল, হ্যাঁ,
আকাশের শরম লাগছে। কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম, কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। মাপসুরা বলল, এই লজ্জা পাচ্ছ কেন? আমি তো। আকাশ বলল, আচ্ছা মাপসুরা, আপনি তো ভালো কেন? কোথায় আমি এত ভালো? আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎমাটা। মামসুরা বলল, কেন, কি হয়েছে তোমার সৎমার? সে অনেক কাহিনী। আচ্ছা দাঁড়াও 1 মিনিট বলে আমার কপালে হাত রাখলো। তারপর বলল, তোমার মা তো আস্ত একটা বদ। তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি। আকাশ তো পুরো অবাক হয়ে গেল। আপনি জানলেন কি করে? এই তো তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। কি বলেন? হ্যাঁ, আমরা কারো মাথায় হাত দিলে তা সব পরে ফেলতে পারি। আর শোনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো। তুমি চিন্তা করো না, প্লিজ। না না, কিছু করবেন না। উনি আমার মা। আরে তেমন কোনো ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁটজোর এত মিষ্টি কেন? কারণ আমরা সবসময় মধু পান করি। আমাদের রাজ্যে সবকিছু নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁটই মিষ্টি। আচ্ছা, আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? মাপসুরা বলল, হ্যাঁ পেয়েছি। তো কোথায় নেই আর কেমন দেখতে? মাপসুরা বলল, আমার পাশেই বসে আছে, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। আকাশ বলল, মানে বুঝলাম না। আপনার পাশে বসে আছে মানে? তোমার তো বুঝতে হবে না, সময় হলে সব বুঝে যাবে। আর শুনো, এখন থেকে আপনি এপনি করবা না, তুমি করেই বলবা, বুঝেছ? আচ্ছা, কিন্তু আমার তো বেশি বয়স হয়নি, আপনি তো আমার বড় হবেন মনে হয়। মাপসুরা রাগান্বিত হয়ে বলল, আবার আপনি? আচ্ছা তুমি। হ্যাঁ, আমি তো আর অনেক বড় হব। অনেক বড় বলতে কত বড়? কম করে হলেও 200 বছরের বড় হব। কি কি বলছেন? হ্যাঁ, আমাদের পরিপালকে এখন আমার বিয়ের বয়স হয়নি। কি বলছে? সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। 200 বছর, এখনো বিয়ের বয়স হয়নি? আচ্ছা শুনো, কাল থেকে আমি জমিনের যে কোনো সময় আসতে পারবো। তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলা ছাড়া আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আজকে গেলে বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে, তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। ও, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে আমি উঠি, পরিপালকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে যাও, আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, বলে দিলাম। তাকালে কিন্তু একদম তোমার চোখ তুলে ফেলবো। আকাশ বলল, আচ্ছা ঠিক আছে। মাপসুরা বলল, চোখ বন্ধ করো। তারপর আকাশ তার চোখ বন্ধ করলো। এরপর মাপসুরা চলে গেল। আজকেও অনেক দেরি হয়ে গেছে, বাসায় গেলে আম্মু চেঁচামেচি করবে। দূর, করলে করুক, তাতে সমস্যা নেই। একটা সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মু সামান্য বকা কিছুই না। বাসায় চলে গেলাম। আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবার প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি, এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করে, হ্যাঁ সাজ্জাদ বল। কোথায় তুই? কেন, দোকানে? এখন একটু ফার্মগেটে আয়, কাজ আছে। আচ্ছা দাঁড়া, মানিকের থেকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্মগেট পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম। কোথায় তুই? এই তো রাস্তার এই পারে, শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি। রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আচ্ছা দাঁড়া আসছি বলি ফোন রেখে রাস্তা ক্রস করব। এমন সময় একটা বড় ট্রাক জুয়ে আমার দিকে তেড়ে আসলো। রাস্তার অন্য দিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় গাড়িটা তেড়ে আসছে। কি করবো বুঝতে পারছি না, মাথায় হাত দিয়ে বসে গেলাম। আর মাপসুরা এর কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার ওপর দিয়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পেছন থেকে কে একজন কাঁধে হাত দিয়ে আমাকে বলল, তুমি ঠিক আছো? আকাশ পিছনে ফিরে দেখে মাপসুরা। তুমি এখন এখানে কিভাবে আসলে? আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই, যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো, আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি। আর তুমি এখন আমাকে স্মরণ করলে তাই চলে এলাম, না হলে হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম, সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না, কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি পড়েনি? মাথায় কিছু কাজ করছে না। চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছ তার কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক।
আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।